প্রদর্শক শুরু করছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন টকশো মুক্তমত। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে মানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলবার জন্য আজকের মুক্তমতের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো বাজেট প্রত্যাশা নিয়ে, এবং সে কারণে আমরা আজকে অতিথি হিসেবে যাদেরকে শুরুতে পেয়েছি তাদের মধ্যে অন্যতম অতিথি হচ্ছেন এবিসিসি এর সম্মানিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ রয়েছেন আমাদের সাথে আজকের অতিথি হিসেবে। প্রিয় দর্শক, ৩রা জুন জাতীয় বাজেটে সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং জীবন জীবিকাকে প্রাধান্য এবং আগামীর বাংলাদেশ শিরোনামে এবারের প্রস্তাবিত বাজেটের পরিমাণ প্রায় ৬ কোটি টাকার কথা বলা হচ্ছে এবং কোভিড-19কে কীভাবে মোকাবেলা করলে এই চ্যালেঞ্জকে আমরা কিভাবে সামনে রেখে আমাদের এই বাজেট মানুষের সামনে উপস্থাপন করব, সেটি কিন্তু এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় দাঁড়িয়েছে এবং সে কারণে আমরা বাজেট প্রত্যাশা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। আমি প্রথমেই অভিনন্দন জানাই এই বিশেষ সম্মানিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন আপনাকে। আপনার মতো একজন সুদক্ষ ব্যক্তি আমাদের এই এবিসিসির নেতৃত্বে আসার জন্য ব্যবসায়ী সমাজ তথা এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই আপনাকে। তারপর প্রতি আমাদের প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন থেকে এই ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা নানাভাবে আপনার প্রাতিষ্ঠানিক পরিচয় রয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এবারে আপনি বিসিসিআইয়ের সম্মানিত সভাপতি দায়িত্ব ভার গ্রহণ করেছেন এবং পুরো টিমটাকে নিয়ে আপনি কিন্তু কাজ করবার জন্য আপনার অলরেডি হোমওয়ার্ক আপনি শুরু করেছেন এবং কার্যক্রম আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। নানা জায়গায় আপনি কথা বলছেন, আপনি আপনার প্রস্তাবিত বিভিন্ন বিষয় সরকারের কাছে উপস্থাপন করছেন। সে অবস্থার প্রেক্ষাপটে এই যে আসন্ন বাজেটটি যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বাজেটটাকে আপনি কিভাবে দেখেন, কি হওয়া উচিত, কি হলে আমরা বলি যে জীবন ও জীবিকার বাজেট হিসাবে আমরা দেখতে পাবো? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এবারের বাজেটটা আমাদের যে ভিশন 2021 এবং আমাদের ভিশন 2041, এসডিজি 2030 এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও সরকারের ঘোষিত কোভিড-19-এর যে প্রণোদনা প্যাকেজ এবং চলমান কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ এর বাস্তবতার আলোকেই আসলে এবং গত বাজেটের যে ধারাবাহিকতা, রাজস্ব ব্যবস্থাপনা, এগুলি মাথা রেখেই এই বাজেটটা প্রণীত হবে বলে আমরা মনে করি। আমরা ইতিমধ্যেই আপনি বলছিলেন যে বাজেটের যে আকারটা আমরা জানতে পেরেছি, আমরা জানি না কতটুকু সত্য, 6,02,000 আপনার 880 কোটি টাকার বাজেট হতে যাচ্ছে এবং একটা প্রবৃদ্ধিও ধরা হয়েছে। আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2% এবং মূল্যস্ফীতি 5.3। তো এই যে এই অবস্থায় আমাদের যে অর্থনৈতিক কার্যক্রম কোভিডের বিবেচনা করে যে আমাদের এসডিজির ঘোষিত লক্ষ্যমাত্রা এবং জিডিপির ঘোষিত লক্ষ্যমাত্রা 8.2 থেকে সংশোধন করে 6.1 শতাংশ নির্ধারণ করা হচ্ছে। তো এই যে অবস্থাতে আমাদের যেখানে আমাদের যে রাজস্বর যে রাজস্ব ধরা হচ্ছে, আমরা যতটুকু জানি প্রায় 3,30,000 কোটি টাকার মতো, বা 3,59,000 কোটি টাকা আমার মনে হয়, এরকম। গত বছর ছিল 3,30,000 কোটি টাকা। তো এই অবস্থাতে আসলে আমাদেরকে আমাদের যে লক্ষ্যগুলি, এই লক্ষ্যগুলিকে অ্যাচিভ করার জন্য আমাদের রাজস্ব দরকার। আপনি দেখেন গত কয়েক বছর যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু খুব বেশি হয় নাই, কিন্তু আমাদের একটা জিডিপি গ্রোথ ছিল। এই জিডিপি গ্রোথটা হয়েছে আমাদের সরকারি যে ইনভেস্টমেন্ট হয়েছে, বড় বড় মেগা প্রজেক্টগুলি ইনভেস্টমেন্ট হওয়ার কারণেই কিন্তু সেটা হয়েছে। তা আমাদেরকে এই ধারাটা অব্যাহত রাখতে হবে। কেন? আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার, কিন্তু ইটস ইনভেস্টমেন্ট। কারণ আমরা 2041 সালে উন্নত দেশ হব এবং এসডিজি অতিক্রম করব। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার থাকলে, কারণ ওখানে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে হবে, কারণ সরকারের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এই সকল জায়গায় যেতে হলে। তো সেখানে ইনভেস্টমেন্ট, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে ইনভেস্টমেন্ট, সেটা খুব অব্যাহত রাখতে হবে। সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিগুলিকেও
একটা মানে যেহেতু একটা কোভিড সিচুয়েশনের আপনি মধ্যে বলছেন আমরা যে রাজস্ব যেটা কথা বলছেন এবং সে জায়গার মধ্যে আমরা একটা টার্গেট ধরেছি যে যদিও বাজেটের পরিমাণ 6 লাখ কোটি টাকারও বেশি বলা হচ্ছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে আমরা পুরোপুরি চিত্র জানতে পারবো। এই যে রাজস্ব আদায়ের যে জায়গাটা, সেই জায়গাটাকে আসলে আসলে কি বাস্তবায়ন করা সম্ভব হয় কিনা, যেহেতু আপনি একটা আপনি গত বছর আমাদের যে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল প্রায় আমাদের রেভিনিউর লক্ষ্যমাত্রা ছিল 3,30,000 কোটি টাকার মতো। গত 9 মাসে আমরা যা আমাদের মানে আমরা বাস্তবায়ন হয়েছে তাতে প্রায় 55%-এর মতো এখনও মানে বাস্তবায়ন হয়েছে মাত্র 55%। আমাদের হাতে আছে কিন্তু আর অল্প কয়েকদিন আছে। আমি জানি না, আমার মনে হয় না আমরা পুরো লক্ষ্যটা বাস্তবায়ন করতে পারবো। এর কারণ হচ্ছে আপনি দেখেন কোভিডের যে সিচুয়েশনে আমরা সারা পৃথিবী কিন্তু এই একই অবস্থায় যাচ্ছে। তারপরেও দেখেন গত বছর আমরা প্রথম ওয়েভে বাংলাদেশ যেভাবে সারা পৃথিবী যেভাবে আপনার বড় বড় অর্থনীতিগুলি যেখানে আপনার বিপর্যস্ত হয়ে গেছে, জিডিপি গ্রোথগুলি মাইনাসে চলেছে। ইভেন আমাদের পাশে যে ইন্ডিয়া প্রায় -10%-এর মতো ছিল, আমেরিকার মতো জায়গায় সব বড় বড় দেশগুলি কিন্তু মাইনাস। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ অনেকটাই ভালো ছিল, +5.25% আমাদের জিডিপি গ্রোথ ছিল। তো এটি আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদর্শী, উনি যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে উনি প্রায় 1,22,000 কোটি বা 30,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছেন এবং এটি ইমপ্লিমেন্টেশন হওয়ার কারণে আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, সেটাই তো আসলে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়েছে কিনা, এটা আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলির জন্য যেটা ছিল এটা 100% ইমপ্লিমেন্ট হয়েছে এবং এটা আমি মনে করি এটা কোরামিনের মতো হয়েছে। এটা যদি তখন যারা বড়ওয়ালারা তারা পেয়ে গেছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির কথা বলছি আমি, গার্মেন্টসকে যেটা দিয়েছি সেটাই বলছি, মানে যারা ওটা পাইছেন এবং ওটা যদি না পাইতে তাহলে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত তখন, কারণ হঠাৎ হয়েছে তো আমাদের। আরেকটা ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে দিয়েছেন, সেটা হচ্ছে তাদের রানিং ক্যাপিটালের মানে যোগানটা দিয়েছেন, সেটাও ইমপ্লিমেন্ট হয়েছে। 20,000 কোটি টাকার মতো একটা প্যাকেজ দিয়েছেন ক্ষুদ্র মাঝারিদের জন্য, সেটা এখনও পুরোপুরি গভর্নমেন্ট 31শে মার্চ পর্যন্ত এটার সময় বৃদ্ধিত করেছে প্রায় 1 বছরের মতো। 1 বছরও কিন্তু আমরা এই জায়গাটা আমরা করতে পারি না, 62% 63%। এছাড়া ইনফরমাল সেক্টরে যারা আছেন তারা তো আরো এইটাই বড় প্রবলেম হয়ে গেছে। কারণ আমাদের আসলে বাংলাদেশের যে আমাদের ব্যবসায়ীদের, আমাদের যে ব্যাংক সেক্টরটা দেখেন, ব্যাংকগুলি কিন্তু আসলে এই ক্ষুদ্র মাঝারিদের সাথে খুব বেশি কাজ করে না। আর আমাদের প্রায় 84% ইনফরমাল সেক্টর, এটা কিন্তু অনেক বড় সেক্টর। এদের সাথে ব্যাংকগুলির অনেকের সাথে তাদের সম্পৃক্ততা, ব্যাংকের দরজায় তারা যেতে পারে না বা যায়ও না, বা ব্যাংকগুলিও ওখানে যায় না। অ্যাকচুয়ালি তো ব্যাংকগুলি যাওয়ার কথা এখন, কারণ আমাদেরকে ব্যাংকগুলিকে যেতে হবে। কারণ ব্যাংকগুলি দেখেন এখন কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গেল ডিজিট করে দিয়েছেন, এখন কিন্তু 6% 7%ও টাকা দিতে পারতেছেন না। কারণ যাদেরকে টাকা দিতে চায় ব্যাংক, তারা টাকা নিচ্ছে না। যারা টাকা নিয়ে দিতে পারবে না তারা কিন্তু টাকার জন্য ঘুরতেছেন। তো দেখেন এখন অনেক জেনুইন ব্যবসায়ী যারা, তারা 6% 6.5%-এ টাকা পাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, যারা মানে জেনুইন ব্যবসা করে বা স্মার্ট আপনার স্মার্ট ব্যবসা করে, তারা কিন্তু তাদের যে রানিং বিয়ের জন্য আপনার মেশিনারিজ বা নতুন ফ্যাক্টরি করার জন্য টাকাটা কিন্তু লোকাল ব্যাংক থেকে নিচ্ছে না, তারা বিদেশ থেকে অল্প সুদে অনেক টাকা নিয়ে আসতে পারতেছে। অনেক সময় দেখা যায় তারা ইএসএফ লোন অথবা আপনার ফরেন লোন নিয়ে আসতেছে, টাকাও লাগতেছে না, হয়তো ইন্স্যুরেন্স গ্যারান্টির এগেইনস্টে তারা টাকাটা নিয়েছে অনেক কম সুদে। তো সুতরাং এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের কারণে ব্যাংকের এত লোন কারা নিচ্ছে? ব্যাংক কিন্তু এখন অনেক অলস টাকা পড়ে আছে। কিন্তু যারা নিয়েছে বা নেবার প্রত্যাশা করছে ঘুরছেন, তাদের মধ্যে একটা এখন আমাদের কত হচ্ছে, আমরা যাদের প্রয়োজন তাদেরকে দিতে পারছি না। তারা হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি, তারা এখন এখানে দিতে পারছে না। কেন? ব্যাংকগুলির আসলে যে কনভেনশনাল যে সিস্টেম, এতে যে তারা ব্যাংকের সাথে কাস্টমারের আসতে পারতেছে না, বা তারা ওখানে পৌঁছাইতে পারতেছে না, অথবা তারা মনে করছে কাকে টাকাটা দিব, টাকাটা আমি ফেরত পাবো কিনা, বা কোলাটল কি দিবে, সিকিউরিটি কি দিবে, এই যে একটা বেড়াজালের মধ্যে আছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক সিম্পলিফাই করা দরকার। আরেকটা জিনিস হয় কি, দেখেন আমি যখন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমার মনে আছে আমি প্লাস্টিক সেক্টরের কিছু একদম ছোট ছোট ব্যবসায়ীদেরকে কিছু টাকা আপনার এসএমই ফাউন্ডেশন থেকে, আমি এসএমই ফাউন্ডেশন, আইডিএলসি আর প্লাস্টিক অ্যাসোসিয়েশন একটা ট্রাইপার্টি একটা এগ্রিমেন্ট করে আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে রিকমেন্ড করে দিছি যে
কোম্পানিগুলি তোমরা টাকা দাও, তাইলে তোমার টাকাটা মানে জাস্ট রিকমেন্ড করছে, আমরা গ্যারান্টার হই নাই। তখন এই টাকাটা তারা দিছে এবং 2 বছরের মাথায় 50 লাখ 40 লাখ বিনা কোলাটারালে টাকাটা দিছে, এবং 2 বছরের মাথায় তারা 100% টাকাটা ফেরত আসছে উইথ ইন্টারেস্ট। তা আমরা যদি মনে করি, আমি যেটা ফিল করছি এখন, আমরা যেটা করব ইনশাল্লাহ প্লাস্টিক আমাদের FBCCI থেকে, আমাদের সারা বাংলাদেশে যে আমাদের চেম্বারগুলি আছে, আমার ধরেন আপনার রংপুর চেম্বার জানে রংপুরের মধ্যে যারা কারা জেনুইন ব্যবসায়ী, কাদের টাকাটা দরকার, কাদেরকে টাকাটা দিলে ফেরত আসতে পারে, এই রিকমেন্ডেশনটা হয়তো রংপুর চেম্বার করবে। আমার হয়তো একটা সেক্টরাল যেসব অ্যাসোসিয়েশন আছে, মনে হয় লেদার সেক্টর, লেদার অ্যাসোসিয়েশন, লেদার সেক্টরে কারা কারা মাইক্রো লেভেলে কাদেরকে লোন নিবে, লোন ফেরত দিবে, লোনের ব্যবহার করবে, এই জায়গাটা করব। এখন সাথে সাথে একটা জিনিস খুবই দরকার আমাদের একটা সঠিক অ্যাকচুয়ালি, আমরা বলি 3 কোটি ব্যবসায়ী, 2 কোটি ব্যবসায়ী, 4 কোটি ব্যবসায়ী, আসলে কিন্তু আমরা জানি না আসলে রিয়েল ফিগারটা কি, এবং ইভেন FBC এর কাছে ওই ডাটাবেসটা নাই। আমরা আশা করব এবার আমরা ইনশাল্লাহ, আমি যেহেতু SME আমাদের একটা মানে ব্যাকবোন, কিন্তু একটা দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য SME সেক্টর যদি আমরা ডেভেলপ না করতে পারি, তাদের প্রবলেমটা যদি সলভ না করতে পারি, তাহলে আমরা যে 2041-এর স্বপ্ন দেখছি উন্নত দেশ হব, SDG, সেই জায়গায় এগুলি কিন্তু বাধাগ্রস্ত হবে। তো সেই জন্য FBC এর প্রাইম কাজ হবে, আমরা সারা বাংলাদেশের যে ব্যবসায়ীরা, আমাদের চেম্বারগুলি, অ্যাসোসিয়েশনগুলি কাজে লাগিয়ে আমরা বাইর করার চেষ্টা করব রিয়েল আসলে ব্যবসায়ীগুলি কত, কোথায় আছে, কিভাবে আছে, এদেরকে কাছ থেকে শুনবো। আরো আমরা সময় নিয়ে কথা বলতে চাই, আজকে আমাদের বেশ সময় রয়েছে। আমি ডক্টর জামালউদ্দিন, আপনাকে যদি একটুখানি আসি, আমরা শুনলাম যে এখানে সব কিন্তু যারা এই প্রণোদনা পাচ্ছে, টাকা পাচ্ছে, তারা কিন্তু সব বড়ওয়ালারাই পাচ্ছে, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র মাঝারি বা যারা রয়েছেন ইনফর্মাল সেক্টরে রয়েছেন, যারা ব্যাংকের দরজাও যেতে পারেন, আপনি কিন্তু আপনার নানা সময় বক্তব্য মন্তব্য আপনি বলে থাকেন। তো এবারের বাজেটে তাদেরকে কল্যাণমূলক সেই বাজেট হিসাবে কি আমরা দেখতে পাবো কি না, যে বাজেটে আসলে ভবিষ্যতে দুর্নীতির কোনো শঙ্কা থাকবে না? আপনারা মাঝে মাঝেই বলেন যে আমাদের যে এমপ্লয়মেন্ট বৃদ্ধি করতে হবে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি করতে হলে আমাদের যে জিডিপির গ্রোথ বাড়ানোর জন্য আমাদেরকে হয়তো বা কনস্ট্রাকশন বা অন্য জায়গায় সেখানে বিনিয়োগ করতে হবে। তো সেই জায়গাটাতে এই কল্যাণমুখী বাজেটের জায়গাটাকে আপনি এবারকার বাজেটকে আপনি কীভাবে দেখতে যাচ্ছেন? এখনকার পরিস্থিতিটা যেটা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী এই ধরনের পরিস্থিতি ফেস করে নাই। আপনার প্রেসিডেন্ট রুজভেল্ট যখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বার হয়, তখন 1939 সালে দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগে, তখন সে নিউ ইকোনমিক ডিল, একটা নিউ ডিল নামে একটা প্রোগ্রাম চালু করছে। গতকালকে দেখেন আমেরিকা এর আগের বার $4.5 ট্রিলিয়ন তাদের বাজেট ছিল, সেই বাজেটকে এইবার 6 ট্রিলিয়ন করছে। কেন করছে? বিকজ গভর্নমেন্ট ইজ দি লাস্ট রিসোর্ট। দেশ যখন সংকটে থাকে তখন গভর্নমেন্টকে কিন্তু এগিয়ে আসতে হয়, অন্যরা কিন্তু সবাই বিপদগ্রস্ত। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি না চলে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, সার্ভিস ইন্ডাস্ট্রি আছে, সব কিছু মিলাইই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এবং সেখানে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো ওখানে হচ্ছে। সেই অ্যাক্টিভিটিগুলোকে একটা থেকে, যেমন একজনের খরচ আরেকজনের ইনকাম। এখন ধরেন এখানে একজন আপনাদের এই যে টেলিভিশন সেন্টারে যারা কাজ করেন, উনি একটা বেতন পান, এটা উনার হাতে ইনকাম, কিন্তু উনার মালিকের হাতে এটা হলো খরচ। তার মানে দিস ইজ এ ট্রানজাকশন। মালিকের আবার লাভ আছে, মালিকেও আবার কিন্তু যে ইনকাম আছে সেই ইনকাম উনি অন্য জায়গায় খরচ করতেছে, এখানেও খরচ করছে। আর এই লোকের পকেটে যে বেতনটা ঢুকছে, টাকাটা, ইনকামটা, সে আবার কিন্তু এটা পকেটে রাখছে না, সে আবার আরেক জিনিস কিনতেছে, নিজের প্রয়োজনীয় জিনিস। এতে যে সার্কুলার ইকোনমি, এটাতে একটা থেকে আরেকটা জয়েন্ট, এবং এটাতে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ট্রানজাকশন পার ডে হয়। সেই ট্রানজাকশন গত 1-1.5 বছর ধরে, প্রায় 100 বছরের মতো, এটা লকডাউনে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলা মোটামুটি আপনার তাদের অলমোস্ট 80% থেকে 90% কিন্তু বন্ধ। হোটেল বলেন, রেস্তোরাঁ, পর্যটন শিল্প সব কিছু কিন্তু আপনার বন্ধ। তারপরে আসেন দোকানদাররা যে করতেছে, দোকানগুলো বন্ধ। তারপরে আপনার স্বাস্থ্যগত কারণে গভর্নমেন্টকে এটা করতে হয়েছে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমাদের এখানে যে লোকজন আছে প্রত্যেকে কিন্তু ওইভাবে, আনলাইক ইউরোপ, আমাদের এখানে সোশ্যাল সিকিউরিটির ইয়েতে তারা পুরো জিনিসই হয়। একটা লোক প্রভিডেন্ট ফান্ড সবগুলোতে নাই, সব কোম্পানিতে নাই,
গ্র্যাচুইটি নাই, পেনশন নাই, সেই ক্ষেত্রে সরকারও পেনশন দিচ্ছে না। তার মানে কি এই লোকটা যখন তার ইনকামটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাই লাইফ স্টল হয়ে যেতেছে, থমকে দাঁড়াইতেছে। সেইটাকে চালু রাখার জন্য সরকারের বিরাট দায়িত্ব। যে সেই দায়িত্বটা ডক্টর জামাল উদ্দিন যেটি বলছিলেন যে সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের কিন্তু বৈশাখী বোনাসও পেয়েছে, ঈদ বোনাসও পেয়েছে, সবই পেয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের জীবন জীবিকা চালু হয়েছে। ওনারা বৈশাখী বোনাস না, ওনারা বিদেশে যাওয়ার জন্য বিদেশি মাননীয় প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যখন ছিলাম, একটা প্রজেক্ট নিয়ে গেছে তারা, মাননীয় প্রধানমন্ত্রী এক না একে প্রশ্ন করছে যে এটার ভিতরে বিদেশ সফরের কত টাকা আছে এটা বাইর করো, তারপরে বিদেশি কনসালটেন্ট কতজন আছে এগুলো বাইর করো, এগুলো কাটিয়ে তারপর আবার আনো। উনি বলে কিন্তু যারা তৈরি করে ওনারা বিদেশে যাওয়ার জন্য, মানে আপনি যদি ডাটা বাইর করেন এক একজনের এক এক মিনিস্ট্রিতে, প্রত্যেকটা মিনিস্ট্রি যদি আপনি বাইর করেন যে বিদেশ সফরে যাইতেছে, দেখেন না বালিশ কাণ্ড, অমুক কাণ্ড, তমুক কাণ্ড, তারপরে যেই জিনিস আমার এখানে করা যায় এখানকার লোকেই পারে, এগুলা ট্রেনিং এর জন্য বিদেশে যাইতেছে। ওয়াই ইউ আর গোয়িং দেয়ার? এবং সেই ক্ষেত্রে এগুলা করার ব্যাপারে ওনারা কিন্তু পারঙ্গম, খুব ভালো। কিন্তু যখনই আপনি বলবেন যে মানে ছোট খাটো ব্যবসায়ীদেরকে জন্য তাদেরকে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সরাসরি বলছে যে এগুলা আনার জন্য তোমরা ইম্পোর্ট করার জন্য ব্যবস্থা করো, এই লোন দেওয়ার জন্য ব্যবস্থা করো, প্যাকেজগুলোকে ইমপ্লিমেন্ট করো, ওনার দিক থেকে তো কোনো রকমের অনুদারতা ছিল না। কিন্তু ব্যাংকিং সিস্টেমে যে সমস্ত লোক চাকরি করতেছে আমাদের দেশে, দিস ইজ মাই এক্সপেরিয়েন্স, এবং সেটা হলো যে ব্যাংকিংয়ে যারা কাজ করে তারা কিন্তু তেলের মাথায় তেল ঢালে। এটা কিন্তু আপনার মানে অন্য লোকেরা ঢুকতে দেয় না। এবং যেখানে আপনার দেখা গেছে যে ওমেন এন্টারপ্রেনারদেরকে আমরা আমি চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন ওমেন এন্টারপ্রেনারদেরকে নিয়ে একটা বৈঠক করছি। আপনাদের বিসিসিআই ওই যে মহিলা একজন আছে, মনোহরা হাকিম ছিল চিটাগংয়ের, হ্যাঁ, উনি সহ দেখা গেছে যে আমরা মিটিং করলাম আমাদের চিটাগংয়ে একটা ব্রাঞ্চে। আমি বলে যে আপা ওই জায়গায় পাঠান, চিটাগংয়ে একটা ব্রাঞ্চে। ওই লোক ম্যানেজার বলে কি কয় এগুলো তো আমাদেরকে কেউ কিছু বলে নাই। তারপরে আমি ফোন দিলাম জিএম রে, ওই মহিলা ওইখান থেকে ফোন করছে, ফোন করে জিজ্ঞাসা করছে, তারপরে বললাম যে এটা কে, এই ম্যানেজার একটা ব্রাঞ্চের ম্যানেজার। তখন জিএম বলে যে কয় যে জিএম বলে তারা ওই মহিলাটা সে খুঁজিয়ে নিয়ে আলাপ করতেছে। এর আগে কিন্তু আপনাদের এখানে একটা ব্রাঞ্চ আছে, এই জনতা ব্যাংকের এখানে একটা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চের ম্যানেজারদেরকে এদেরকে বললাম যে তুমি কারওয়ান বাজারে এখানে যাও না কেন, তুমি এখানে এয়ার কন্ডিশন রুমে বসে থাকো কেন, ইউ গো দেয়ার, স্মল লোন দেবো। কারওয়ান বাজারে তো ঢাকার সবচেয়ে বড় আপনার আড়ত এখানে এইটাকে আমি বলছি যে এটাকে তাদেরকে তাদের টাকা পাঠানোর জন্য, যেমন রংপুর থেকে একটা লোক আসছে জিনিস কেনার জন্য, এইটা এখান থেকে নিয়ে আসে যাবে, সে কেন টাকা লয়ে আসবে? সে ওখান থেকে অনলাইনে এখানে রাত্রেবেলা তুমি বুথ খোলো, বুথ চালাও, সেটা করে নাই। এবং সে করে নাই, সে অন্য লোকের ওয়াসার এমডির কাছে যায় তদবির করে যে আমি তারে মানে আই ডোন্ট লাইক হিম, আমি লাইক, আমার তো ব্যক্তিগত ব্যবসা না, আমি বিইং এ চেয়ারম্যান, সরকার আমাকে দিয়েছে যে কদিন রাখবে এই কদিন থাকবো, এরপরে তো আমি থাকবো না। এই যে ব্যাংকিং সেক্টর বা আমাদের নানা ক্ষেত্রে যে প্রণোদনা বা আমাদের যে বিনিয়োগ, সব জায়গায় আমরা যেটি একটা আঞ্চলিক ভাষায় তেলের মাথা তেলের মতো কথা বলা হচ্ছে। আমি এফবিসিএস সম্মেলনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন আপনার কাছে একটু যদি আসি, এফবিসিএস তো অনেক বড় শক্তিশালী সংগঠন, আপনাদের সংগঠনের যারা সদস্য তারাও কিন্তু অনেক প্রাতিষ্ঠানিকভাবে তারা বেশ বড় ব্যবসা বাণিজ্য করে থাকে। কিন্তু আসলে এই যে কল্যাণমুখী বাজেট, কল্যাণমুখী ব্যাংকিং সেবা, এসব করতে গেলে তো আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাজেটে নানা রকম বিষয় থাকা দরকার, সামাজিক নিরাপত্তার জন্য নানা রকম থোক বরাদ্দ থাকা দরকার। ওই জায়গাটাতে আসলে আমরা প্রত্যেকবারই আমরা বাজেটে করতে পারি কিনা, জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি কিনা? আসলে অবশ্যই দেখেন, আমরা গত কত বছর যদি দেখি যে বাজেট হচ্ছে, আমাদের বাজেটের হার বাড়ছেন, আমাদের ইকোনমি সাইজ বড় হচ্ছে, আমাদের মাথা পিছু ইনকাম বাড়ছে। তো এগুলি না হলে কীভাবে এইগুলি হয়েছে তো 783 কোটি টাকার বাজেট থেকে 6,79,000 কোটি টাকার বাজেটে আমরা আসছি, অবশ্যই হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের দেখেন, আমাদের এই রিসেন্টলি দেখেন আমরা 2227 টাকা ডলার আমাদের পার ক্যাপিটা আপনার ইনকাম বাড়ছে। ইভেন এই কোভিডের ভিতরেও প্রায় $200 বাড়ছে আমাদের ইনকাম, ঠিক না? তো এগুলি তো সম্ভব হয়েছে এবং সামনের দিকে আরও বাড়বে।
আপনি দেখেন বাংলাদেশের একমাত্র দেশ যেখানে প্রায় 60%-এর মতো আমাদের যারা কর্মক্ষম মানুষ, তো সুতরাং এদেরকে তো আপনি দাবায় রাখা যাবে না। হ্যাঁ, আমাদের কোভিডটা আমাদেরকে একটা খারাপ অবস্থায় ফেলছে, সারা পৃথিবীতে ফেলছে, সেই তুলনায় আমরা ভালো আছি না। সে জায়গায় যে ধনী এখন আমি আসতেছি আমাদের দেখেন আমাদের ইনফর্মাল সেক্টর কিন্তু প্রায় 84%-এর উপরে, যাদেরকে আমরা মেইন স্ট্রিমে আনতে পারতেছি না। আমরা যদি তাদেরকে মেইন স্ট্রিমে আনতে পারি সবাই মিলে, আমি বলছি যারা এই যে ক্ষুদ্র একদম প্রান্তিক লোকজন, এখন গ্রামে গঞ্জে দেখেন মানুষ কিন্তু বেকার নাই ভাই। আপনি গ্রামে যান, শিক্ষিত ছেলেবেলেরা হয় ফুলের চাষ করতেছে, মাছের চাষ করতেছে, পোল্ট্রি ফার্ম করতেছে। হাহাকার কিন্তু সব শহরে, কিন্তু গ্রামে কিন্তু এত হাহাকার নাই। এই যে কোভিডের কারণে আপনার যে আমাদের যে আমরা যে অনেক মানুষ কিন্তু দরিদ্র সীমার মধ্যে চলে আসছে, তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু শহরে, গ্রামের তুলনায় শহরে কিন্তু দরিদ্র বাড়ছে কিন্তু এবার এই কোভিডের কারণে। তার মানে গ্রামীণ অর্থনীতি বেটার, কিন্তু গ্রামীণ অর্থনীতি বেটার। তো সুতরাং এই অবস্থাতে আমরা এদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি আমাদের মেইন স্ট্রিমে, ব্যাংকিং সেবার মধ্যে, আমরা বিভিন্ন সেবার মধ্যে, যেমন আমরা একটা ব্যাংক, আমি একটা ব্যাংকের চেয়ারম্যান, আমি আমাদের যিনি বললেন যে তেলের মাথায় তেল, আপনি যেটা বলছিলেন, আমি আমার উদ্বোধনী অনুষ্ঠানে সেম ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি। যাদের মাথায় তেল আছে তাদের মাথায় আমরা তেল দিতে চাই না, কারণ আমি নিজেও একজন, আমরা কিন্তু অনেক নিচের থেকে উঠে আসছি, আমরা কিন্তু এসএমই ছিলাম, আমরা জানি যে এসএমইদের দুঃখটা কোথায়। সকালবেলায় ব্যাংকে গেছি, রাত্রে ব্যাংক থেকে ফেরত আসছি। এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, ইভেন সরকারি ব্যাংকগুলিও কিন্তু এখন কাস্টমারের কাছে যায়। আগে কিন্তু কাস্টমাররা তাদের তেল মারতে হইতো, এখন কিন্তু উল্টাটা হয়েছে। ব্যাংকের এমডিরা কিন্তু এখন ব্যবসায়ীদের কাছে যায়। এর কারণটা কি? ব্যাংকের একটা কম্পিটিশন হয়েছে, বিদেশি টাকা আসতেছে, আপনার কিন্তু স্কোপ হয়েছে, আপনি কিন্তু এখন যাচাই করতে পারেন। একসময় আমাদের ছিল যে ভাই আপনি ব্যাংক বলে দিতে আমার 16% দিতে হবে, আপনার অপশন ছিল না। এখন আমি নেগোশিয়েট করি ব্যাংকের সাথে, ভাই আপনি কি 9% আমি দিতে পারবো না, আমি 7% উপর দিব না, আমি 6.5% পাচ্ছি। আমাদের বিদেশি ব্যাংকগুলি 6%, 6.5% এখন লোন দিচ্ছে, যেখানে আমরা 9% একটা শিলিং করা হয়েছে। তার মানে কি কম্পিটিশন। তো এই অবস্থাতে আমাদেরকে যদি আমরা এই প্রান্তিক লোকগুলিকে যদি ব্যাংকের আওতায় নিয়ে আসতে, এখন আনার জন্য তো সরকার ইনফ্রাস্ট্রাকচার করে দিছে। তো একসময় ধরেন আমাদের ব্রাঞ্চগুলি এত নিচের লেভেল পর্যন্ত, গ্রাম লেভেল পর্যন্ত যেতে পারতো না। এখন ইন্টারনেটের, আমি বলি আপনাকে, ইন্টারনেটের সুযোগ, ইন্টারনেটটা যখন আছে, মোবাইল ব্যাংকিংটা যেহেতু আছে, আপনার সরকার ব্রাঞ্চের পারমিশন দিচ্ছে, সরকার উপশাখার পারমিশন দিচ্ছে, সরকার আপনার এখন আপনাকে এজেন্ট ব্যাংকিংয়ের পারমিশন দিচ্ছে। তাইলে তো আপনি ইউনিয়ন কাউন্সিলে, প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে কিন্তু আপনার ইন্টারনেট লাইন আছে, সেই জায়গাটাতে আপনি সেটা যাচ্ছে। কিন্তু এখন আপনি দেখেন আগামী 2-1 বছরের মধ্যে দেখেন প্রত্যেকটা ব্যাংক, আমরা কিন্তু এই কোভিড সিচুয়েশনে দেখেছি, আমি জানি না আপনার কতখানি একমত, ঢাকা শহর থেকে ছেড়ে কিন্তু প্রচুর লোক নিজের গ্রামে ফিরে চলে গিয়েছে, কারণ সে তার জীবন জীবিকা এখানে চালাতে পারছিল না। সেটা কিন্তু আমরা এই সময় আমরা দেখেছি। আর আপনি যদি বলছিলেন যে আমাদের প্রান্তিক মানুষ, যারা আমাদের কৃষক কামার কুমার রয়েছে, আপনি দেখেন ধান সে ফলাচ্ছে, কিন্তু সে ন্যায্য ধানের দাম কিন্তু সে পাচ্ছে না বলে সে দাবি করছে। ধানে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যদিও ঘটনাটি সত্যি মিথ্যা জানি না, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। যদিও আজকে ম্যাঙ্গো ট্রেন করা হয়েছে, আজকে চাঁপাইনবাবগঞ্জে যে লোকটি আম উৎপাদন করছে, সে কিন্তু আমের উৎপাদনের দামটা সে পাচ্ছে না। তো সেই জায়গায় ঘুরে আমি আপনাকে বলি, দেখেন আমি আপনাকে এই জায়গায় একটু কথা বলতে চাই। আমাদের এই যে এগ্রিকালচারাল যে প্রোডাক্ট, আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টগুলিতে কিন্তু প্রসেস ইন্ডাস্ট্রিতে খুব বেশি নেই। দেখা যায় যে আমাদের সিজনাল যখন আসে, সিজনের সময় আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাট এ টাইম আসে, নষ্ট হয়ে যাচ্ছে, দামটা এত কমে যাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে আমাদের এই যে এই এগ্রিকালচারাল প্রোডাক্টগুলিকে ট্রান্সপোর্টেশন করার জন্য আমাদের যে মেকানিজমগুলি থাকা দরকার, সেটা কিন্তু নাই। আমাদের প্যাকেজিং সিস্টেমটাও কিন্তু ওইভাবে ডেভেলপ নাই। এখন তাইলে বিদেশি কী করছে, অন্য দেশ কেমনি কী করতেছে, ওই জায়গাগুলি আমরা যদি ফলো করতে পারি, আমাদের এই যে সার্ভিস সেক্টরে কিন্তু অনেক জায়গায় স্কোপ আছে যেখানে আমরা কাজ করতে পারি। আপনি দেখেন টমেটো যখন সিজন আসে, আপনি ওই নর্থ বেঙ্গলে যেখানে উৎপাদন হচ্ছে ওখানে 1 টাকা, আপনি ঢাকাতে কারণ বাজারে 6 টাকা, আপনি গুলশানের রিটেল মার্কেটে 10 টাকা বা 20 টাকা। তো এই যে 1 টাকা জিনিস আপনার পর্যন্ত 20 টাকার কনজিউমার কিন্তু 20 টাকা খাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে
যে 1 টাকাতে কেনার পরে ঢাকাতে আসতে 3 টাকা তার ড্যামেজ হয়ে যাচ্ছে তার প্রোডাক্টটা। না, তাহলে সেই জায়গার মধ্যে তো আপনি না, তাইলে ওই কৃষকদেরকে, উৎপাদনকারীকে তো আপনি অ্যাড্রেস করতে পারছেন না। এখন এই জায়গা আমার কিন্তু বলছেন যে আমি এই জায়গায় কোনটা দরকার দেখেন, আমি কিন্তু ইটস এ ন্যাশনাল লস। আপনি দেখেন টমেটো, আপনি এই যেখানে উৎপাদন হচ্ছে ওখান থেকে ঢাকা আসতে, তাহলে এত বছর ধরে কি করা হচ্ছে? এই যে আমাদের ওই জায়গাতে আমরা কাজ করছি না, আমাদের এই সাপ্লাই চেইনে, আমাদের সাপ্লাই চেইন এবং আপনার এই যে তাহলে বাজেটের আমাদের বাড়বে, আমাদের জিডিপি বাড়বে, কিন্তু ওই জায়গায় যদি কাজ না করি, এগুলি কিন্তু প্রজেক্ট হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। কারা কাজ করবে? এগুলি কাজ করবে আমাদের যে সকল, যেমন আমাদের মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রি, এখানে কিন্তু তারা কাজ করতে পারে। আমাদের কৃষক, আমাদের যারা এটার সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা কাজ করতে পারে। আমাদের যারা হোলসেল, সেখানে তো হচ্ছে না, তো আমরা খালি শুনতে পাচ্ছি। না, আমাদের হচ্ছে না মানে আমরা এগুলিতে মনোযোগ দিচ্ছি না। আমাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ আপনাকে প্রসেস ইন্ডাস্ট্রি আপনাকে ছড়াই ছিটাই দিতে হবে। দেখেন, আমি নর্থ বেঙ্গলের থেকে আপনি টমেটো এনে ঢাকাতে প্রসেস করার তো দরকার নেই। তাহলে আমার নর্থ বেঙ্গলে আলুর দাম পাচ্ছে না, আমার নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি করা দরকার। আমার আলুর ইন্ডাস্ট্রি নর্থ বেঙ্গল, চিপসের ইন্ডাস্ট্রি নর্থ বেঙ্গল হওয়া উচিত। আপনি দেখেন, থাইল্যান্ডে 1 ভিলেজ 1 প্রোডাক্ট করা হয়েছে। প্রতিটা গ্রামের জন্য একটা প্রোডাক্ট তারা নির্ধারিত করে ডেভেলপমেন্টে গেছে। আমি ঠিক আছে, আমার গ্রামের দরকার নাই, আমি একটা উপজেলাতে তো পারি যে 1 উপজেলা 1 প্রোডাক্ট বা 1 জেলা 1 প্রোডাক্ট। এখন আমার সিলেটে সিলেট স্যান্ড হয়, আমি সিলেট স্যান্ড ঢাকায় এনে সিরামিক ইন্ডাস্ট্রি বানাচ্ছি, আমার তো দরকার নাই। আমি তো কেন জুনিং করছি না? আমি তো জুনিং করতে পারি। আমি এটাও করতে পারি যে আমার র মেটেরিয়ালসের যেখানে অ্যাভেলেবল র মেটেরিয়াল, ওই র মেটেরিয়ালসে ওই জায়গায় ওই প্রোডাক্টটা ইন্ডাস্ট্রিটা করতে পারি। আমরা এই আলোচনা ফিরবো। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি ডক্টর জামালউদ্দিন ভাই, একটু সেটি হচ্ছে যে প্রবাসী আয়টা কিন্তু আমাদেরকে একটা বড় ধরনের একটা সাপোর্ট দিচ্ছে, সে জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করি। সেই আলোচনা আমরা আপনার কাছে আসবো। তবে একটা বিষয় আমি আপনার অন্য আলোচনাও দেখেছি যে স্টক মার্কেট নিয়ে যে একটা বিষয় দেখা যাচ্ছে যে দেশের অবস্থা, পরিস্থিতি কী অবস্থা, কিন্তু শেয়ারের দাম যে বাড়া কমার যে বিষয়টা, তো এই অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? এটা একটা টার্মিনোলজি আছে, বলা হয় যে ক্যাপিটালিজম এর ভিতরে একটা বাজার অর্থনীতির মধ্যে একটা জিনিস বাইরে আসছে, এটা ইন দি রিসেন্ট ধরেন গত 20-30 বছরে, সেটা হলো যে আপনার ফাইন্যান্সিয়ালাইজেশন। এই লোকগুলা হলো, এরা আমাদের বাংলা ভাষায় যদি আমরা বলি, এরা হলো চাঁদাবাজ, র্যান্ট সিকার বলা হয় এদেরকে। এরা কিন্তু কোনো মানে জিনিস প্রডিউস করে না, এরা কিন্তু চাঁদাবাজি করেই যে ধন সৃষ্টি করে, সেটা কিন্তু কোনো কাজে এখানে লাগে না। এইটাতে আপনার যে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কম, কিন্তু তারা এটা করে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জেও আপনার যদি, যেমন আপনার এখন ইকোনমির অবস্থা খারাপ, হঠাৎ করে শেয়ারের দাম বাড়তেছে, এইটা তো আমরাও বুঝি না, এটা কেমন হইল? তার মানে কি, তার গভর্নমেন্ট তাকে যে লোনের রিসিডিউলের ক্ষেত্রে যেটা লিবারেল অ্যাপ্রোচে গেছে, যে যেমন আমার এই ইনস্টলমেন্ট ডিউ হলো, এখন বলছে যে না, আরও 3 মাস পরে আপনি এটা দিলে অসুবিধা নেই। সে এখন এই টাকা দিয়ে দেখা গেল যে ফান্ড ডাইভার্ট করে এখানে স্টক মার্কেটে ব্যবহার করতেছে, মূল ব্যবসার জন্য লোন নিল ব্যাংক থেকে, সে অন্য জায়গায় ইয়ে করতেছে। এটা হলো একটা। আর একটা হলো সে এখান থেকে টাকা সরাইয়া বিদেশে নিয়ে যেতেছে এই লোনের টাকাই, এবং এই যে এক্সপোর্টের এলসির যে জালিয়াতি করে টাকা পাচার করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। এই যে পিকে হালদার, সে কিভাবে আপনার এই টাকাটা বিদেশে পাচার করলো? তার মানে কি, এইগুলো পাচারের মধ্য দিয়ে এই যে আর্নিংটা, এটা আপনার ইকোনমিতে কোনো কাজে লাগতেছে না, অথচ যারা কাজ করতে চায় তাদেরকে আপনি দিচ্ছেন না। যে লোকগুলা ব্যাংকের দরজা যায় বসে থাকে, যে মানে আপনার লোন নিয়ে সে একটা কিছু করবে, কিন্তু সে পাচ্ছে না, এবং ওই লোক তার সাথে খাতিরেছে, সে ওইটা নিয়ে ওইটা ইনফ্লুয়েন্স খাটায়া আপনার অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা যেইভাবে হোক কোনো একটা ইনফ্লুয়েন্স খাটায়, এবং অথবা আদারওয়াইজ অনৈতিক ইনফ্লুয়েন্সও থাকে, অনৈতিকভাবে থেকে এই টাকাটা সে পাচার করে। তাহলে পিকে হালদারের মতন লোক আপনার কিভাবে 15,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায়? আর এটা কি বাংলাদেশ ব্যাংকের নলেজের বাইরে গেছে? এটা বাংলাদেশ ব্যাংকের নলেজের বাইরে যায় নাই তো, এবং তারা এটা ধরতে পারতো। তারপরে আপনার দেখেন এই যে ট্যাক্সের আপনার এই যে কীভাবে ইয়ে করতেছে, ঢাকা মিউনিসিপ্যালিটিতে, ঢাকা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন তো আমাদের এখানে ধরেন কত 6-7টা আছে, যেগুলো ডিভিশন হয়ে গেছে, এখানে তো মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছে। ধরেন ঢাকা সিটিটাকেই দুইটা, এখানে যদি আপনার পুরো মিউনিসিপ্যাল ট্যাক্স কালেক্ট করে, তাহলে এখন থেকে 10 টাইমস
রেভিনিউ বাইর করতে পারে। এটাকে ডাটা মাইনিং বলে। এই ডাটাগুলোকে পুরো ডাটা হোল্ডারদের যদি ওই সিস্টেমের মধ্যে আনেন, অস্ট্রেলিয়াতে আমি এক লোকের সাথে কথা বলছি, উনি অস্ট্রেলিয়াতে এগুলো কাজ করে, সেই মেথডটা যদি এখানে অ্যাপ্লাই, আমি বললাম যে ভাই আমাদের মিউনিসিপ্যালিটির ট্যাক্স তো কেউ দেয় না, এবং একটা বিল্ডিং করলেন, আপনার আগে ছিল একটা হোল্ডিং, সেই হোল্ডিংরে এখন 10 তলা বানাইছেন, 15 তলা বানাইছেন, এর ভাড়া কি ওই আগেরটার মতন থাকবে? নো। সেখানে আপনার রেভিনিউ কোথায়? সেই রেভিনিউগুলো আমরা এখন ধরেন আপনার গুলশান এভিনিউতে সবগুলোকে সবাই কি ট্যাক্স দিতেছে? এই ছোটো একটা 2 তলা বিল্ডিংয়ের ছিল আগে, হয়তো 1 তলা ছিল, সেটা এখন 20 তলা হয়েছে। সেই 20 তলার মধ্যে আপনার হোল্ডিং আছে কিন্তু 20 তলা হয়ে গেছে, কিন্তু সেখানে ওই আগেরটাই আপনি চার্জ করতেছেন। দিস মিনস ডাটা, এই যে কাজগুলো এগুলো যদি করে, এবং 400 মানে কত 90টার মতন উপজেলা আছে, উপজেলা বাংলাদেশ এখন আগের মতন বাংলাদেশ নাই। এই যে যদি হেনরি কিসিঙ্গারের ভাষায় যেটা বলছে তলাবিহীন জুড়ি, নো, এখন সেটা না। প্রতিটা জায়গায় ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিকে আপনি নেটওয়ার্কের ভিতরে ঢুকান। বিএটি যে আপনার যে 15% ধরে, এটা দরকার নাই, এটাকে 10% করলেও এর থেকে অন্তত 6 to 7 টাইমস রেভিনিউ ইনকাম হবে। এখন যেটা হচ্ছে, এটা একজনের কিছু একটা দিয়া বাস উনি ওই ট্যাক্স অফিসার কেউ দেয় কেউ দিচ্ছে না, এইভাবে চলে যেতেছে। দিস মিনস এগুলো যদি রিসোর্সগুলো যদি আপনি কালেক্ট করেন, তাহলে ট্যাক্স বা ভ্যাটের আওতা বাড়াতে হবে, কিন্তু আওতা বাড়ান, আপনি রেট কমান। কমান। ইনকাম ট্যাক্সেও সেম। এখন আপনার আমাদের যে ট্যাক্সে যারা দেয় তাদের সংখ্যা কত? এখনো কিন্তু আপনার 40-50 লাখ এর উপরে নাই, ট্যাক্স দেওয়া না, সেটা এমনি রেজিস্টার্ড আছে। কিন্তু কথা হলো যে পুরা জিনিসটাকে যে আপনার সিস্টেমের মধ্যে যদি আপনি আনেন, এখন বাংলাদেশের বাজেটের সাইজ 15,00,000 কোটি টাকার মতন করা সম্ভব, কিন্তু ইমানদার হতে হবে আপনাকে। যারা ইমানদার মনে যাকে যেখানে দায়িত্ব দিবেন, সে সেখানে প্রত্যেক জায়গায় কর্পোরেট গেট কিপার আছে, এখানে জানেন ট্যাক্স ডিপার্টমেন্ট আছে। বেড়ায় যদি খেত খায়, না, বেড়ায় খেত খালে এই বেড়াটা ধরতে হবে, যে খেত খায় সেটা ধরতে হবে। সেটা যদি আপনি না ধরেন, তাহলে যেই লাউ সেই কুমড়া হয়ে থাকবে, এবং আপনি এটার কোনো উন্নতি হবে না। আরও 50 বছরও যদি আপনি চেষ্টা করেন, এই দেশকে আপনি লাইনে ফেলাতে পারবেন না। ব্রিটিশের যে রুলস রেগুলেশন, এগুলাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার ইনকাম ট্যাক্সের যে ব্রিটিশ ইন্ডিয়ার সময় যে সমস্ত আইন কানুন বানাইছে, সেই আইনেরই পরবর্তীতে খালি নাম চেঞ্জ করছে। বাংলাদেশ হওয়ার, পাকিস্তান হওয়ার পর পাকিস্তান, বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশ। একটা বিষয় আপনার সাথে শেয়ার করেন, সেটা যে ভ্যাট ট্যাক্স যারা কালেক্ট করবে, আপনিই বলে থাকেন যে তারা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের গাড়িতেই তারা পরিদর্শন করতে যায়, তো সে আর ভ্যাট দিবে। এখন জসিম ভাইয়ের কাছ থেকে ট্যাক্স নিবে উনি, জসিম ভাইয়ের গাড়িতে করিয়া তার অফিসে যায় ভিজিট করতেছে। ব্যাংকের লোক তাই, এদের লজিস্টিক্স নেই। এখন আসলে হচ্ছে কি দেখেন, এটা তো একটা আরেকটা জিনিসের দরকার। দেখেন আমাদের মানে রাজস্ব এনবিআর এর কিছু মানে পরিবর্তন আনা দরকার। যেমন আপনার যারা পলিসি বানাচ্ছেন, তারা আবার ইমপ্লিমেন্ট করছে, তো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আমার তো মনে হয় এখন সক্ষমতা আছে, এখন এনবিআর এর লোকজন আছে, লোকজন কিন্তু অনেক তারা নিয়েছেন ইতিমধ্যে। তারা যারা পলিসি করবে, পলিসি ডিপার্টমেন্ট আলাদা থাকবে। এটা একটা এসআরও 2008 সালে 9 সালে হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট করা মোস্ট ইম্পর্টেন্ট হলো এনবিআর এর চেয়ারম্যান যিনি হইতেছেন, উনি তো এনবিআর এর সিস্টেম থেকে হচ্ছেন না, এটা বাইরে থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের একজন রানি চেয়ারম্যান বানায়। উনি এখানে এসে বুড়া বয়সে কি ট্রেনিং দিবে? উনি এই এখানে এসে এনবিআর এর যে চেয়ারম্যান আসছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত কোনো লোক এনবিআর থেকে কেউ চেয়ারম্যান হয় নাই। বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর থেকে কোনো লোক গভর্নর হয় নাই, কারণ এ তো 30-40 বছর এখানে কিন্তু রাজমিস্ত্রির মতন কাজ করছে। তার যে অভিজ্ঞতা, সেটা তো কাজে লাগাইতে পারতেছে না। আসেই তার উপরে আরেকজন আসতেছে, ওনারে বুঝাইতে বুঝাইতে ওনার 3 বছর শেষ। 3 বছরের জন্য তো একজন আসে। এইভাবে যদি আপনি চালান, তাহলে এটা নেদারল্যান্ডসে ভ্যাট যে ক্যাডার, সেপারেট ক্যাডার, এবং তারা পৃথিবীতে প্রথম আপনার ভ্যাট চালু, এবং তাদের তো বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, এবং সেইটা তাদের ওই ক্যাডারে অ্যাপয়েন্টমেন্টের সময়ই ভ্যাটের ক্যাডার। এখন আমাদের এখানে আসলে দেখেন স্পেশালাইজেশনটা তো নাই। দেখেন আমাদের কমার্স মিনিস্ট্রি, সরকারি প্রতিষ্ঠানগুলিতে যেটা হচ্ছে মিনিস্ট্রিতে দেখা যায় যে কমার্স মিনিস্ট্রি, আজকে দেখেন কমার্স সেক্রেটারি একজন ধরেন আসছে, উনি মুক্তিযোদ্ধা থেকে আসছে, এর আগে উনি আরেক জায়গায় ছিল, মানে এখানে তো কিছু কিছু জায়গা আছে এগুলি স্পেশালাইজেশন করা দরকার। যেমন ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে তারা কমার্স মিনিস্ট্রির লোক কমার্স মিনিস্ট্রিতে থাকতে, তারা একদম শুরু থেকেই কমার্স মিনিস্ট্রি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এনবিআর
ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এগুলি স্পেশালাইজেশনের জায়গা। আমাদের ট্যারিফ কমিশন ভেরি স্পেশালাইজেশনের জায়গা। আজকে দেখেন আমাদের এই যে ইন্ডিয়াতে তারা নন ট্যারিফ ব্যারিয়ারগুলি আছে, এই যে অ্যান্টি ডাম্পিং মেকানিজম তারা বানাইছে। তারপরে তারা নন ট্যারিফ ব্যারিয়ারগুলি তাদের যে প্যারাট মানে আপনার অনেক ধরনের ভর করে আছে আমাদের মানে এখন কিন্তু সময় হয়েছে যে আমাদেরকে এখন নিজস্ব লোক নিজস্ব জায়গায় থাকবে। ব্যুরোক্রেসির উপর আবার সরকার নির্ভর করছে অনেক বেশি। না সেটা ঠিক আছে, সরকার তো নির্ভর করে, কিন্তু সরকারই এটা প্ল্যানটা করতে হবে। সরকারে এটা তো ব্যুরোক্রেট নিজেরা করতে পারতেছে না। এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি পলিসি ম্যাটারে যদি আপনার ডিসিশন থাকে, ইন দ্যাট কেস হি ক্যান নট ভায়োলেট দ্যাট। রাইট, রাজনৈতিক সিদ্ধান্ত এখানে জরুরি। অবশ্যই রাজনীতিকরা হলো মানে পরিবারের মা বাপের মতন, মানে মা বাপের মতন। এটা তো আর বাকি সবাই হলো রাজনীতিকদের সন্তানের মতন। তারা তো কমিটেড, রাইট, তাদের তো কমিটমেন্ট করে আসছে। এবং সেখানে আপনার এনবিআর এ আমরা বারবার বলে আসতেছি যে আমরা অর্থনীতি সমিতি থেকে একটা পাল্টা বাজেট দেই, বিকল্প বাজেট। এবং সেখানে আমরা এত বছর ধরে বলে আসতেছি যে 2015 সালে আমি যখন জেনারেল সেক্রেটারি হই, তখন আমরা কিন্তু প্রথম বিকল্প বাজেট তৈরি করি। এটা কন্টিনিউয়াসলি এখন চলতেছে। ইট হ্যাজ বিকাম এখন একটা প্রসেস হয়ে গেছে গভর্নমেন্টের মতন। আমরা কিন্তু একটা ছায়া বাজারের মতো হয়ে দাঁড়িয়েছি। বিদেশে তো বিরোধী দলে দেয়। জি, ঋণ নিচ্ছে সে একটি খাতে, কিন্তু বিনিয়োগ করে ফেলছে শেয়ার মার্কেটে। আবার এই যে পিকে হালদারের মতো লোকেরা কিভাবে অগোচরে এই যে বাংলাদেশ থেকে অর্থ বিদেশে নিয়ে যাচ্ছে। তো এই যে আমাদের নানা ক্ষেত্রে একটা বৈষম্য, সেই জায়গাটাতে যদি বাজেট আমরা প্রণয়ন করলাম, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার বাজেট দিলাম, কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে যদি আমরা এই অর্থগুলি ব্যয় করি, তাহলে সেই জায়গার মধ্যে আমাদের বাজেটের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পূরণ করতে পারবো কিনা। আমাদের তো মনিটরিং আছে। আমাদের এই যে পিকে হালদার বা আমাদের নন ব্যাংকিং যে সকল ইনস্টিটিউশনগুলি আছে, এগুলি তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এটার মনিটরিংয়ে আছে। কিন্তু তারা এই যে এত বড় ঘটনা ঘটাইলো, সে এতগুলি টাকা নিয়ে চলে গেল, কোম্পানিটা দেউলি হয়ে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, মানে ইনভেস্টার যারা, তারা ক্ষতিগ্রস্ত হলো। তারা রাস্তা এখন ঘুরছেন, তাদের অনেকের মানে চিকিৎসার অভাবে অনেক মৃত্যুবরণ করেছেন, অনেকেই মানে করুণ অবস্থা। কিন্তু তাদের এই যে একটা সিচুয়েশন হইলো, এই সিচুয়েশনকে আমরা বুঝতে পারি নাই। এটা তো একদিনে হয় নাই, এটা দীর্ঘদিনে হয়েছে। তা আমি মনে করি যে এই যে সুশাসন, এই সকল জায়গায় এই যে কনফিডেন্স, মানুষের যে কনফিডেন্স, আমরা এখন উন্নত দেশের দিকে যাচ্ছি, আমাদের মধ্যে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, আমাদের বিভিন্ন ধরনের মানে জিনিস লাগবে। তা আমি মনে করি এই সকল জায়গায় কিন্তু আমাদেরকে কঠিন হইতে হবে। কারণ যদি কঠিন না হয়, তাহলে সামনের দিকে কিন্তু আমাদের এই যে কনফিডেন্সটা থাকবে না। আপনি শেয়ার মার্কেটের কথা বলতেছিলেন, দেখেন শেয়ার মার্কেট এই যে এখন যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যেহেতু আপনি ব্যাংকে টাকা রাখলে কিন্তু আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না, আপনি কোথায় রাখবেন টাকাটা? তাহলে আপনি শেয়ার মার্কেটে যাবেন। এখন শেয়ার মার্কেটে যাবেন, এইটা শুনলে যদি আমরা আবার অনেকে চলে যাচ্ছি আমরা না বুঝে, আমি কিছু জানি না, আমি শেয়ার মার্কেটে টাকা আমি সবগুলি জায়গা জমি বিক্রি করে শেয়ার মার্কেটে আমি চলে গেছি। আমি তো শেয়ার মার্কেটে এক্সপার্ট না, চলে গেছি যে কিন্তু আমি মাইরটা খাচ্ছি, ঠিক না? এগুলি কিন্তু আমার দেখেই করতে হবে। আমি যেটা জানি আমি সেখানেই যাইতে হবে। আমি শেয়ার মার্কেটে এই যে যেটা জামাল ভাই বলে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নাই, কিছু নাই, কিন্তু শেয়ার মার্কেটে শেয়ার দাম বাড়ছে। হ্যাঁ, আমাদের তো অনেক কোম্পানি আছে যেগুলি বন্ধ। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোথায় বলে ওগুলির যে আপনার দাম বাড়ছে, এই হলো গেটকিপার। আমাদের এই যে জায়গাগুলিতে আমাদের জায়গাগুলি নজর দেওয়া দরকার। আদারওয়াইজ তো আমরা যে আমাদের ইকোনমি সাইজ বড় হচ্ছে, আমাদের যে স্পেশালাইজেশন দরকার, কারণ সামনের দিকে তো আরও কঠিন হবে। আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশন হলে অনেক কিছু আমরা এখন করতে পারছি, অনেক কিছু করতে পারবো না সামনের দিকে, ঠিক না? আমার অনেক কঠিন হবে। তো তখন আমি কিভাবে আমার ইকোনমিকে ধরে রাখবো? আমার ইকোনমিকে আমি যে এখন এক্সপোর্ট করছি ডিউটি ফ্রি, ওইটা থাকতেছে না, থাকবে না। আমি একটা প্রোডাক্ট, এই যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রায় আপনার 2031 সাল পর্যন্ত এই যে প্যাটেন্টেড ওষুধটা বানাচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশন হলে তো সে বানাতে পারবে না, ঠিক না? তো এই যে সে অবস্থা আমি কি করব? তখন আমাকে করতে হবে, আমাকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে, আমাকে আপনার মানুষকে আমাদের লোকজনকে আমাদেরকে এডুকেট করতে হবে যে আমি নতুন প্রোডাক্ট ইনোভেশন দরকার হবে, আমাদের মানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বানাইতে হবে, হাইজেন প্রোডাক্ট বানাইতে হবে, ফুড। বাট এখানে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটটা কিন্তু অনেক বড়। আমরা যদি মেনটেন করতে পারি, মার্কেট কিন্তু হিউজ। কারণ বাংলাদেশ কিন্তু দেখেন, চায়না সারা পৃথিবীর প্রায় 70% প্রোডাক্ট বানায়, একটা দেশ। তো
তো তারা বানাচ্ছে, তারা অনেক জায়গায় কিন্তু এখন আর কম্পিটিটিভনেস থাকতেছে না। তো এইসব জায়গাগুলি কিন্তু আমরা নিতে পারবো যদি আমরা একটা মানে ঘুরে ফিরে সুশাসনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুশাসন প্লাস আমাদের মধ্যে আপনার স্পেশালাইজেশন এগুলি আনতে হবে। এই যে সরকারি আমরা যেটা বলতেছিলাম যে আমাদের মিনিস্ট্রিগুলিতে যদি আমি স্পেশালাইজেশন না করি তাইলে কিন্তু আমি টিকতে পারবো না। আপনি দেখেন আমাদের 70 লক্ষ লোক কাজ পৃথিবীর দেশে বিদেশে কাজ করে, ঠিক না? $22-23 বিলিয়ন আমরা নিয়ে আসি, অথচ সামান্য কিছু বিদেশি লোক ইন দ্য নেম অফ এক্সপেট্রিয়েট তারা $10-12 বিলিয়ন নিয়ে যাইতেছে। আরে আমাকে এখন আমাকে কোথায় কাজ করতে, তাও আমি দিচ্ছি হয়তো $10,000, আমি দেখাইতেছি $3,000 অফিসিয়ালি, $7,000 সে হুন্ডি করে নিয়ে যাচ্ছে। আরো বেশি হবে মনে হয়, মানে প্রায় আমি যেটা নিয়ে আসছি প্রায় আমরা 25-26 বিলিয়ন যা পাচ্ছি তার অর্ধেকই আবার নিয়ে যাচ্ছে মানুষ, সামান্য কিছু কনসালটেন্টের নামে বাইটা নামে। তাইলে আমাকে কিন্তু ওই জায়গায় কাজ করা দরকার। আমার যে লোকটা নিয়ে আসছি যে ওই লোক আমি ওই সব জায়গায় আমাদের বিকল্প তৈরি করতে হবে, নাইলে কিন্তু আমি এই যে এলডিসি গ্রাজুয়েশনের সুফলটা নিতে পারবো না। কারণ এলডিসি গ্রাজুয়েশন ইজ এ আমাদের জন্য থ্রেট, বাট আমি মনে করি অ্যাজ এ ব্যবসায়ী দিস ইজ এ অপরচুনিটি। নিশ্চয়ই আমাদের গ্রহণ করতে হবে, চ্যালেঞ্জটা নিতে হবে। শেষের দিকের আলোচনা আবার আসবে, যেহেতু কথাটা আসলো যে প্রবাসী আয়ের কথা আসলো, প্রবাসী আয়ের উপর কিন্তু 2% ইনসেন্টিভ প্রদান করা হতো, যে কারণে আমাদের অভিবাসী কর্মীরা প্রচুর টাকা পাঠিয়েছে, ফর্মাল সেক্টরে পাঠিয়েছে এবং সেখানে হুন্ডি প্রায় বন্ধই বলা চলে। তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাহেব, আমি দেখেছি আসার আগেও দেখেছি যে তিনি এবারের বাজেটে একটা থোক বরাদ্দ রাখবার জন্য আবেদন করেছেন মাননীয় অর্থমন্ত্রীর কাছে। সেটি হচ্ছে যে প্রবাসী আয়ের প্রেরিত অর্থের উপর 2%-এর জায়গায় 4% করার জন্য তিনি একটা আবেদন করেছেন বা বলেছেন। তো ওই জায়গাটাতে আসলে আপনি কীভাবে দেখেন যে না এটা দিলে এটা একটা ইনসেন্টিভ হিসাবে হইতে পারে, কিন্তু এটার কস্ট ধরুন এট দি এন্ড অফ দি ডে সেই টাকাটা দেশের ভিতরে থাকতেছে, এটা কিন্তু দেশের বাইরে যাচ্ছে না। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে যে এটার একটা থিওরি আছে, সেটা হলো রেমিটেন্সের যে থিওরিটা। আমাদের দেশের লোক কিন্তু মা বাপের জন্য, পরিবারের লোকজনের জন্য সবার কিন্তু আন্তরিকতা আছে, এটা কালচারাল ফ্যাক্টর। আনলাইক ইন্ডিয়াতে যখন দেশের অবস্থা ভালো থাকে তখন সেখানে কিন্তু রেমিটেন্স বাড়ে। কেন বাড়ে? ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের দেশে আসে কি, যখন আমরা ক্রাইসিসে পড়ি তখন আত্মীয়স্বজনকে বিপদ থেকে রক্ষা করার জন্য ওই থাকে উনি ওই জায়গা থেকে তার বেতন আগামী 6 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে এখানে পাঠিয়ে দেয়, যে কারণে এখন রেমিটেন্স দুইটা কারণে হচ্ছে। রেভিনিউ দুইটা কারণে বাড়ছে, একটা তো উনি যেটা বলছে সেটা, আরেকটা হচ্ছে কিন্তু ধরেন আমাদের অনেক বাংলাদেশি লোকজন মিডল ইস্টে কাজ করতো অনেক দিন থেকে, তারা কিছু ব্যবসা বাণিজ্য ওখানে শুরু করছে। এই কোভিডের কারণে অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু ওখানে গুটাই ফেলতে হইতেছে। আচ্ছা, সেটা পুঁজিটাও কিন্তু নিয়ে আসছে, যার কারণে হঠাৎ এখন রেভিনিউটা 8% আপনার রেভিনিউ বাড়ছে আমাদের এখন। এটা কিন্তু নরমাল অবস্থা না, হ্যাঁ এটা নরমাল না। এবং সেটাকে যদি আপনি ইনভেস্টমেন্টে কাজে লাগান, উপজেলা লেভেলে কুটির শিল্প এগুলো দিয়ে তাদেরকে লোন দিয়া তাদেরকে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকাই দেন, তাহলে আমি আজকে কথা বলতেছিলাম, এফবিসিতে একটা গ্রুপ আসছে আমার কাছে, এনআরবি সেন্টার পয়েন্টের। তোরা বলতেছিল এগুলি যে আমাদের লোকজন অনেকে বেকার হয়ে চলে আসছে, অনেকে ওখানকার ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে চলে আসছে এদেরকে হেল্প করার জন্য। তা আমি বললাম যে ভাই, আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের কর্মসংস্থান ব্যাংক করেছেন, এই ব্যাংকটা কিন্তু এই সার্ভিসটা এখন দিতে পারে। তারা তাদের ব্যবসাটাও বাড়লো, তারা সঠিক লোকটাকে ইনভেস্টমেন্টও করতে পারলো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনারা আমাদেরকে তথ্যপত্র দেন, আমরা প্রয়োজনে যে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক যেটা, ওটার সাথে আমরা আলাপ আলোচনা করে এটা আমার মনে হয় যে এটা কিন্তু তাদের জন্য, এই ব্যাংকের জন্য কিন্তু বিশাল বড় অপরচুনিটি। তাদেরকে যে জন্য ক্লায়েন্ট পেলো, তাদের জন্য যে জন্য, এবং যারা এখানে আসছে তাদের অনেকদিন এই দেশে নাই, তারা ওখানে বিদেশে ব্যবসা বাণিজ্য করছে, এই দেশ সম্বন্ধে তাদের একটা মানে ধারণাও কম। তা আমরা ওয়ান স্টপ সার্ভিস যদি তাদেরকে দিতে পারে, তারা কিন্তু তাদের টাকাটা ইনভেস্ট করতে পারে, না হয় তাদের টাকাটা কিন্তু আনপ্রোডাক্টিভ খাতে চলে যাবে, ওই বাড়ি করবে, ওই বাড়ি বানাবে, ভোগে খরচ করবে, জমি কিনবে, মানে আনপ্রোডাক্টিভ খাতে চলে যাবে। যেমন আবার একটু যদি আসি যে করোনায় নানা রকম বক্তব্য রয়েছে, আমরা দেখেছি যে আমাদের পরিকল্পনা মন্ত্রী বলছেন দারিদ্রতার হার আগের মতোই রয়েছে, আবার আমরা দেখেছি সানাম তারা বলছেন যারা দারিদ্র হার বৃদ্ধি পাচ্ছে। তো এই যে করোনার কারণে যে দারিদ্র হার বৃদ্ধি পেয়েছে বলে যদি বলা হয়, তাহলে সেই জায়গাটাকে রিপেয়ার করবার জন্য আমরা আমাদের এই যে বাজেটে সামাজিক নিরাপত্তা বলি বা আমাদের বিভিন্ন কৃষি খাত বা অন্য খাতগুলোর মধ্যে কী ধরনের নজরদারি করা দরকার? সামাজিক, এটা তো এক্সপানশনারি বাজেটের অর্থ হইলো এটা।
এগুলাতে আপনার কিন্তু এই সমস্ত এরিয়াতে গভর্নমেন্ট সাপোর্ট দিতে হবে তাদেরকে, এবং এটার যে এখানকার যে বাজেটের অ্যালোকেশনটা এখানে বৃদ্ধি করতে হবে, এবং বেকার ভাতা আপনার যে সমস্ত লোক কর্মহীন হয়ে গেছে, গভর্নমেন্ট কনস্ট্রাকশন যে কাজগুলো আছে সেই কনস্ট্রাকশন কাজ বাড়াইতে হবে। বাড়াইলে তখন অটোমেটিক্যালি কিন্তু এই লোকগুলো কাজের মধ্যে থাকবে। আর একটা হলো আপনার বাইরের থেকে যে সমস্ত লোক বেকার হয়ে আসতেছে, মাইগ্রেন্ট, তাদেরকে আমরা একটা প্রস্তাব দিয়েই, সেটা হলো যে আপনার আমাদের এখানে যে সমস্ত মেগা প্রজেক্ট আছে, এখানে অনেক ওয়ার্কার লেভেলের লোক আছে, যারা আমার মিডল ইস্টের লোকগুলা বেকার হয়ে এখানে যারা আসে, তার যে দক্ষতা এখানে কাজ দিতে পারে, দক্ষতা অনুযায়ী এখানে কাজ দেয়। আমরা দেখেন চীন থেকে আমরা ওয়ার্কার নিয়ে থেকে, তারপরে অন্যান্য বিভিন্ন দেশ থেকে, শ্রীলঙ্কা থেকে ওয়ার্কার আসছে, শ্রীলঙ্কা থেকেও লোক ওয়ার্কার আসতেছে। হয় আমরা এদেরকে পারবো কেন? তারা আমাদের দেশে এবং ইললিগালি অনেক লোকে কাজ করে। ইভেন আমাদের অ্যাকাউন্টেন্সি সেক্টরে বহু বিদেশি আসা ইললিগালি উইদাউট ভিসা আসে, ওয়ার্ক পারমিট নাই, সে কাজ করতেছে, কাজ করে এখান থেকে টাকা লইয়া মানি লন্ডারিং করে নিয়ে যেতেছে। এইগুলাকে ধরা উচিত, এয়ারপোর্টে তো ধরে না। এটা খুবই আমাদের জন্য, এটা আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিশাল বড়, হ্যাঁ, মানে আমাদের এই লুপহোল টাকা চলে যাচ্ছে। যে অনেক বিদেশি, আপনি বিদেশি আপনার অনেক লোক আমাদের এই যে শপিং মলে তারা ব্যবসা করছেন, তাদের অনেকেই আপনার এই যে রিটেইলে ব্যবসা করছেন, ইললিগাল, এগুলো ধরা উচিত। বড় বড় শপিং মলে অনেক আমার কাছে কমপ্লেইন আছে, অনেক আপনার কোম্পানি এখন চাইনিজরা বাংলাদেশে এসে তার ব্যাট লাইসেন্স নাই, পরিবেশ লাইসেন্স নাই, তারা ব্যাটারি বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, ক্যাশ টাকা ট্রানজাকশন করছে, মানে এই ধরনের হচ্ছে। আসলে আমার যে যারা দেখার দরকার, যেমন পরিবেশ অধিদপ্তর, তারপরে তাদের কাছে এগুলি, একটা ব্যাটারি ইন্ডাস্ট্রি ইজ নট ইজি। ব্যাটারি ইন্ডাস্ট্রি কিন্তু আপনার পরিবেশের লাইসেন্স নিয়ে করা খুবই টাফ। তো সেই জায়গায় একটা বিদেশি কোম্পানি এসে সে নগদ টাকা ব্যবসা করতেছে। এই যে আমাদের রিক্সাগুলি, রিক্সার তারপরে আপনার ব্যাটারিগুলি, এগুলি নাকি বাংলাদেশে বানাচ্ছে অনেক চাইনিজরা আসে, কোনো লাইসেন্স আছে। সাভার আসলে দিকে অনেক ফ্যাক্টরি হয়ে গেছে, এবং চাইনিজরা এসে সেখানে কিন্তু, এবং পরিবেশের ক্ষতি হচ্ছে, কোথাও কিন্তু জবাবদিহিতা নাই, কিছু নেই। তাহলে এখানে যে আপনি ওইটাই যে ওই যে গেট কিপিংটা, এইটাই তো গভর্নমেন্ট অফিসে মানে ঘুরে ঘুরে এটাতে আসতেছে কেন? ওনারা যদি এটার ব্যাপারে সবাই সচেতন হয়, নির্বাচিত প্রতিনিধি যারা আছে, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যে যার এলাকায় যদি মানে সামলায় এগুলা, তাহলে তো প্রবলেম এগুলো কমে যায়। তো সেক্ষেত্রে একেবারে শেষ যদি এক মিনিট আপনি যদি বলেন যে আসলে আমরা প্রত্যাশিত জায়গায় যাবার জন্য, আপনি বলছিলেন যে আমাদের জনপ্রতিনিধিরা যদি ঠিকমতো কাজ করে, কিন্তু জনপ্রতিনিধির প্রতি মানুষের আস্থা কতখানি আছে, তারা সেই আস্থাশীল জায়গাটাতে কাজ করতে পারছে কিনা সেই জায়গা। এখানে যদি এখানে আপনার ধরেন এখনকার যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে আমাদের এখানে কিন্তু পলিটিশিয়ানরা বেশি ইনভলভ না, এটা কিন্তু আপনার বাস্তবতার বলতেছি। সেটা হলো পলিটিশিয়ানরা ইনভলভ না, এখানে আমলাতন্ত্র কিন্তু আপনার এখানে আপার হ্যান্ড নিচ্ছে। এটার কারণে জনবিচ্ছিন্নতা দেখা দিছে, এবং ধরেন তারাও যে পলিটিশিয়ান, নির্বাচিত প্রতিনিধি যারা, রাজনৈতিক নেতৃত্ব এবং সাংগঠনিক নেতৃত্বে যারা আছে, তাদের তো দায়িত্ব আছে, সাংস্কৃতিক কর্মী, তারপরে আপনার অন্যান্য পেশাদারি প্রতিষ্ঠানগুলা, প্রত্যেকের দায়িত্ব আছে, এবং পজিশন অপোজিশন সবার দায়িত্ব আছে। সবাই মিলে যদি সম্মিলিতভাবে এটা দুর্যোগকে মোকাবিলা করার জন্য যদি একসাথে আগায় আসে, তাইলে কিন্তু আপনার মোকাবিলা করা ইজি হবে। মানে কষ্ট হবে, কিন্তু সবার কষ্টটা ভাগ হয়ে যাবে সবার মধ্যে, তখন একজনের উপরে প্রেশার পড়বে না। তখন আমরা এই যে টার্গেটটা, সেটা আমরা শেষ করতে চাই। আসলে অনেক আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে দিয়ে আপনি বিসিএস এর সম্মানিত সভাপতি হয়েছেন, আপনার অনেক স্বপ্ন, অনেক কর্ম রয়েছে এখন। তো সেই জায়গাটার মধ্যে আপনি এই যে আগামী বাজেটকে নিয়ে কি চ্যালেঞ্জ আপনি দেখেন? ইতিমধ্যে আমরা পত্রপত্রিকা, গণমাধ্যমে দেখেছি কি ধরনের বাজেট হতে যাচ্ছে, সাইজ কি হবে, কোথায় কত টাকা হবে। তো সেই জায়গাটাকে আপনি মনে করেন চ্যালেঞ্জটা কোথায় দেখছেন, কি চ্যালেঞ্জ হতে পারে? না, চ্যালেঞ্জ তো কোভিড, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু কোভিড। এই কোভিডকে মোকাবেলার জন্য আমি উদ্যত আপনাদের মাধ্যমে, আপনাদের টিএনের মাধ্যমে আমরা মানে আহ্বান জানাতে চাই আমাদের জনগণকে বা আমাদের মানুষকে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। কারণ কোভিড মোকাবেলা এখন কিন্তু এটা আমাদের মানে নিজেরা যদি কন্ট্রোল না করতে পারে, আল্লাহ না করুক, আমরা কিন্তু ভালো আছি, স্যাটিসফ্যাকশন আছে, কালকে কী হবে উই ডোন্ট নো। সেকেন্ড ওয়েভ এইভাবে হবে আমরা চিন্তাও করি নাই। আমরা ডিসেম্বরে মনে করছিলাম কোভিড বাংলাদেশে চলে গেছে, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে থার্ড ওয়েভ আমাদের কী হবে উই ডোন্ট নো। এটা মোকাবেলার জন্য আমি মনে করি
আমরা স্বাস্থ্য সচেতন হওয়া দরকার, সরকারের যে স্বাস্থ্যবিধি এটা মেনে চলা দরকার, এটি একটি। আরেকটি হচ্ছে আমাদেরকে তো অনেকগুলি প্রবলেম আছে, ঠিক না? আমরা সব প্রবলেম তো সলভ একত্রে করতেও পারবো না, একদিনে পারবো না। তার মধ্যে আমি মনে করি এই বর্তমানে যে আমার এই অবস্থাতে যে অবস্থানটা আছে, এই অবস্থা থেকে আমি মনে করি আমাদেরকে ছোট ক্ষুদ্রদের প্রতি আমাদের নজর দিতে হবে। আমাদের হেলথ সেক্টরকে আমাদের কেয়ার দিতে হবে, যে হেলথ সেক্টরের উপরে সবচেয়ে বড় আমাদের নজর দিতে হবে। আমার শিক্ষা সেক্টরের প্রতি আমাদের নজর দিতে হবে, আমাদের হিউম্যান রিসোর্সের উপরে আমাদেরকে নজর দিতে হবে। আমি যেটা বললাম যে হিউম্যান রিসোর্স কিন্তু আমার শুধু এখন ওয়ার্কার ট্রেন্ড না, আমি যে ওই যে $10-12 বিলিয়ন যে এক্সপেক্টেটের নামে চলে যাচ্ছে, ওই সকল জায়গায় যে সকল মানে রিপ্লেসমেন্ট দরকার, আমাদের বাঙালি ছেলেপেলেরা ওই জায়গায় আমাদেরকে নিয়ে আসতে হবে। আমার সাপ্লাই চেনের লোক দরকার, আমার ম্যানেজার দরকার, আমার টেকনিশিয়ান দরকার, আমার মার্চেন্ডাইজার দরকার, আমার এক্সপোর্টের জন্য ম্যানেজার দরকার। এই জায়গাগুলি আমার ফিল আপ করা দরকার। তো এগুলি যদি আমরা করতে পারি, প্লাস আমাদের সরকারের যে লক্ষ্যমাত্রাগুলি আছে, এই লক্ষ্যমাত্রাগুলি যদি আমরা সবাই মিলে যদি কাজ করি, আমি আশা করি যে আমরা এই দুর্যোগ থেকে কেটে উঠতে পারবো। কারণ আমরা একটা দুর্যোগময় অবস্থানে আছি, এখানে আমরা সমালোচনা করার কিছু নাই। কারণ এখানে সরকার চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী উনার কিন্তু আপনার ইচ্ছা আছে, সদিচ্ছা আছে। হ্যাঁ, অফকোর্স আমাদের এবারের এই মানে আমাদের নিরাপত্তার জন্য আমাদের সামাজিক বেষ্টনী যেটা আমাদেরকে রাখা দরকার, আমাদেরকে বিভিন্ন খাতে যারা একদম হতদরিদ্র মানুষ, তাদেরকে ডেলি আপনার কাজ করে, এদেরকে আমাদেরকে কিন্তু প্রণোদনা আওতায় নিয়ে আসতে হবে। তাহলে হয়তো আমরা এই যে ঝড় বা সুনামি মোকাবেলা করে আমাদের যে আসন্ন বাজেট, সে বাজারের চ্যালেঞ্জগুলোকে আমরা ফেস করে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা ধন্যবাদ জানাতে চাই বিশেষ সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন এবং বিশিষ্ট অর্থনীতি ডক্টর জামালউদ্দিন আপনাকে আজকের এই বাজেট আলোচনায় আপনারা সম্পৃক্ত থাকবার জন্য। জীবন ও জীবিকার বাজেট এটি আমাদের হওয়া উচিত এবং এই প্রত্যাশিত বাজেটের মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে বাড়িয়ে কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সব প্রয়োজনীয় সব খাতগুলোর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় বাজেট বরাদ্দের মধ্যে দিয়ে আমাদের এই বাংলাদেশের যে আসন্ন বাজেট, সে বাজেট পরিকল্পনাকে বাস্তবায়ন করবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের মুক্তমত এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।